আরজিকর মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না। কাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, মনোজ মিশ্র এবং জেবি পার্দিওয়ালা মাননীয় বিচারপতিদের যে বেঞ্চ, সেই বেঞ্চ আগামীকাল ক্যান্সেলড। অর্থাৎ তাহলে অন্য কোনো দিন বসার সম্ভাবনা রয়েছে, আরজিকর মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কোন দিন নির্দিষ্টভাবে জানা যাচ্ছে? আমার আগের ভিডিওতে বলেছিলাম বিচার আসছে। আজকে নিয়ে 28তম দিন, বিচার এখনো আসছে। বিচার সে এখন কখনো সিজিও কমপ্লেক্স, কখনো নিজাম প্যালেসে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। আজ আসবো কাল আসবো করে হয়তো বিচার জাস্ট প্রোক্রাস্টিনেট করছে সত্যটাকে ফেস করার থেকে, নাকি বিচার সে নিজেই মোটা ফাইলের লাল ফিতেতে ফেসে গেছে, আসতে পারছে না। বা হয়তো আসবে কোনো একদিন বিবেকের তাড়নায় বহু বহু বছর পর, যখন এলোমেলো ধুলোমাখা কাগজের মধ্যে থেকে হঠাৎ সে মাথা উঁচু করে দেখবে আর ভাববে ইটস টাইম ফর জাস্টিস। তখন হয়তো আসবে। বিচার এরকম আগেও করেছে, এটা একটা প্যাটার্ন বিচার। প্রশাসনের নানা রকম নিয়ম কানুন বিধি নিষ্ঠা তো সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরে বসতে হবে তো। ঠিক যেমনটা শেষবার বসেছিলাম 14 বছর। সে ডাক্তাররা রাস্তায় নামুক কিংবা ছাত্ররা আন্দোলন করুন, বিচার উইল টেক ইটস ওন সুইট টাইম। তবে এইবারটা না একদম আলাদা। বিচার আমাদের এই রূপটা কখনো দেখেনি, তাই সে যদি ভেবে থাকে আরো একটা যুগ কাটিয়ে দেবে দোষীদেরকে সাজা দিতে, সে একদম ভুল করছে। The times have changed, my dear. We want justice and we want it now. 2024 সালের আরজিকরের ইনসিডেন্টটা কেমন যেন আমাদের সবাইকে 1990 সালের কলকাতার ভবানীপুরে টেলিপোর্ট করে নিয়ে চলে যায়। সেই এক ধর্ষণ করে খুন, তথ্য প্রমাণ এদিক ওদিক, প্রশাসনের দিক থেকে গাফিলতি, মানুষের গর্জে ওঠা, তারপর তড়িঘড়ি একটি স্কেপগোটকে খুঁজে বার করে গোটা ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু একটা জায়গায় ন্যারো ডাউন করা। 2 দশকেরও বেশি সময় আগের ঘটনা। ভবানীপুরের 14 বছরের হেতাল পারিককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে বাড়ির নিরাপত্তারক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হন ধনঞ্জয়। 13 বছর কারাদণ্ডের পর 2004-এর 14ই অগস্ট আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয় ধনঞ্জয়ের। ডান হাতে নিরাপত্তার দায়িত্ব ভক্ষকের ভূমিকায় তিনি। হেতাল পারিক হত্যাকাণ্ডকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অপরাধ বলে জানায় আদালত, আর এজন্যই ফাঁসির সাজা হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। মানুষের রাস্তায় নামা, মিছিল করা, প্রতিবাদ করা, তারপর 14টা বছর লেগে গেল সাজা দিতে। আবার ফাঁসির দিন টানটান উত্তেজনা। কিন্তু ক্রোনোলজিক্যালি যদি দেখেন, এই গোটা ব্যাপারটা না একটা প্যাটার্ন রয়েছে। আসুন আজকের ভিডিওতে দেখা যাক কেমন করে 2024 সালের আরজিকর 1990 সালের ভবানীপুরের মতন একটা প্যাটার্ন ফলো করছে, আর দেখি কেমন করে বারবার ইতিহাস প্রমাণ করে যে সেই বর্তমান। 1990 সালের 5ই মার্চ কলকাতার ভবানীপুরের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ একটি 18 বছর বয়সী মেয়েকে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে খুন করা হয়। ভবানীপুর থানাকে খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং তারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কালেক্ট করে। ইতিমধ্যে খবরটা ছড়িয়ে পড়ে আর চারিদিকে শোরগোল পড়ে যায়। অপরাধের তীব্রতা এতটাই ছিল যে গোটা শহরটাকে নাড়িয়ে দিয়েছিল। অটোপসি রিপোর্ট থেকে জানা যায় যে প্রথমে ধর্ষণ করে খুন। সারা শরীর জুড়ে পাওয়া যায় মাল্টিপল স্ট্যাব উন্ডস, স্পেশালি ভিকটিমের গলায় আর বুকে। প্রাইমারি কজ অফ ডেথ হিসেবে বলা হয় ইন্টারনাল হ্যামারেজ আর শক। ভিকটিমকে বারবার আঘাত করা হয়েছিল ছুরির মতন কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে। এই গোটা ব্যাপারটা কলকাতার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। রাস্তায় নেমে আসে গোটা শহর। প্রশাসনের ওপরে অ্যাডিশনাল চাপ তৈরি হয়। প্রশাসনকে কিছু একটা খুব তাড়াতাড়ি করতেই হতো। 6ই মার্চ পুলিশ আইডেন্টিফাই করে ফেলে ধনঞ্জয় চ্যাটার্জিকে অ্যাজ দ্য প্রাইম অ্যাকিউজড ওই সেম রেসিডেন্সিয়াল বিল্ডিং এই কর্মরত একজন সিকিউরিটি গার্ড। 5ই মার্চ দুপুরবেলা ঘটনাটি ঘটে, আর 6ই মার্চ প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের উপরে বেস করে ভোরবেলা ধনঞ্জয়কে অ্যারেস্ট করা হয়। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এই গোটা ইনভেস্টিগেশনটা ন্যারো ডাউন করা হলো একটি ব্যক্তির উপর। ক্রাইম পেল একটি পোস্টার বয়। গোটা সমাজ গর্জে উঠল ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে, ন্যায্য দাবি। কিন্তু বিচার তার এখনো আসতে ঢের দেরি। 1990 সাল থেকে কাট্টু 2024। 8ই অগস্ট 2024 কলকাতার আরজিকর হসপিটালে রাত্রিবেলা একজন রেসিডেন্সিয়াল ডক্টরকে ধর্ষণ করা হয়। অটোপসি রিপোর্ট থেকে জানা যায় ধর্ষণের পর খুন, গোটা শরীর জুড়ে ক্ষতের চিহ্ন। এই শহর আবার গর্জে ওঠে, রাজপথে নেমে আসে কলকাতা।
প্রশাসনের ওপরে পড়লো বাড়তি চাপ। প্রশাসন দেখলো তড়িঘড়ি কিছু একটা করতে হবে, না হলে কিন্তু এই শহরকে আর আটকে রাখা যাবে না। 10ই অগস্ট পুলিশ আইডেন্টিফাই করে সঞ্জয় রায় নামক একজনকে অ্যাজ দ্য প্রাইম অ্যাকিউজড। এই সঞ্জয় রায় যে কিনা এই প্রশাসনেরই একজন সিভিক ভলেন্টিয়ার। প্রশাসন চেষ্টা করলো ধনঞ্জয় চ্যাটার্জির মতন এই সঞ্জয় রায়কেও ক্রাইমের পোস্টার বয় করতে। গোটা ইনভেস্টিগেশনটা ন্যারো ডাউন করা হলো একজন ব্যক্তির উপর। 1990 সালের মতন 2024 সালেও কেমন যেন একটা প্যাটার্ন রয়েছে। 6 মার্চ 1990 সালে ধনঞ্জয় চ্যাটার্জিকে অ্যারেস্ট করার পরে 8 থেকে 10ই মার্চ পুলিশ লেগে পড়লো উইটনেসদেরকে কোয়েশ্চেন করে স্টেটমেন্ট জোগাড় করতে, আরো এভিডেন্স জোগাড় করতে, যাতে ধনঞ্জয়ের এগেইনস্টে কেসটাকে স্ট্রেনথেন করা যায়। 11ই মার্চ 1990 সালে ফর্মালি ফাইল হলো ধনঞ্জয়ের নামে কেস উইথ চার্জেস অফ রেপ অ্যান্ড মার্ডার। ইন বিটুইন 11 আর 12ই মার্চ পুলিশ আবার অ্যাডিশনাল কোয়েশ্চেনিং করে উইটনেসদেরকে, ফরেন্সিক রিপোর্টও জমা করা হয় কোর্টে। 12ই জুন থেকে কলকাতা সেশনস কোর্টে ফর্মালি শুরু হলো ধনঞ্জয় চ্যাটার্জি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কেসটি। কলকাতা সেশনস কোর্ট ধনঞ্জয় চ্যাটার্জিকে দোষী বলে সাব্যস্ত করে আর তাকে অ্যাওয়ার্ড করা হয় ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি। এরপর 1991 সালের ফেব্রুয়ারি মাসে ধনঞ্জয় চ্যাটার্জি কলকাতার সেশনস কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করলো কলকাতার হাইকোর্টে। কলকাতার হাইকোর্টও সেশনস কোর্টের জাজমেন্টকে আপিল করল, অর্থাৎ ফাঁসির রায় বজায় রাখে। ইতিমধ্যে কলকাতার রাজপথ থেকে সরে গেছে মিছিল, চেনা পথ দিয়ে আবার চলছে ট্রাম, বাস আর হলুদ ট্যাক্সি। খবরের শিরোনাম থেকেও মোটামুটি ভাবে ধনঞ্জয় চ্যাটার্জি চলে গেছে ভেতরের পাড়ায়, যতদিন না পর্যন্ত আবার সে খবরের কেন্দ্রবিন্দু হয় 1994 সালে। 1994 সালের 11ই জানুয়ারি ধনঞ্জয় চ্যাটার্জি আবার খবরের ফার্স্ট পেজে, কারণ সে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার আপিল করে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু অপরাধের তীব্রতা দেখে অনারেবল সুপ্রিম কোর্টও কলকাতার হাইকোর্টের জাজমেন্টকে আপহেল্ড করল, অর্থাৎ ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসির রায় বজায় থাকলো। ফাঁসি হবে ধনঞ্জয়। কি ভাবছেন, জিতে গেলাম আমরা? অপরাধী শাস্তি পেল? কোথায়? দাঁড়ান, এখনো সময় আছে। 1994 থেকে 2004 সাল অবধি চললো মার্সি পিটিশন। 10টা বছর লেগে গেল একটা সিদ্ধান্তে আসতে যে একজন দোষী, একজন অপরাধী যে কিনা একটি ঘৃণ্যতম অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হবে কি হবে না। এর মাঝে এই শেষ 10 বছরে ঘটে গেল অনেক কিছু। আপনিও হারিয়ে গেলেন স্মৃতির ভারে। 1990 সালে আপনার ছেলে যে কিনা ক্লাস 1-এ পড়তো, 2004 সালে এখন সে ক্লাস 11-এ পড়ে। পরের বছর তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাকে নিয়ে আপনার চিন্তা অনেক বেশি। ইতিমধ্যে আপনার হাতে এসে গেছে মোবাইল ফোন, লাগুক না বেশি টাকা, মোবাইল ফোন ছাড়া যে আপনার আর চলে না এখন। 98 সালে পোখরান টেস্ট করার পরে আমরা মোটামুটি ভাবে একটু গর্বিত বোধ করা শুরু করেছি, একটা সাকসেসফুল নিউক্লিয়ার টেস্ট যে হয়ে গেল। 1999-এ কার্গিল যুদ্ধের পরে আমাদের তো রক্ত গরম। এর মাঝখানেই আমরা এলওসি কিংবা লাক্সের মতন সিনেমা দেখে উদ্বুদ্ধ হয়ে উঠেছি। কিন্তু এরই মাঝে হাইজ্যাকাররা আমাদের এয়ার ইন্ডিয়া প্লেনটাকে নিয়ে চলে গেল কান্দাহার। 2002 সালে আবার ঘটল গুজরাটে দাঙ্গা। আইটি বুম ততদিনে অলরেডি ঘটে গেছে। আপনার পাশের বাড়ির ছেলেটি ইঞ্জিনিয়ারিং শেষ করে সে এখন থাকে ব্যাঙ্গালোরে, মস্ত বড় আইটি কোম্পানিতে হোয়াইট কলার স্লেভারি করছে। আর তাই আপনি আপনার ছেলেকে বারবার বোঝাচ্ছেন যে আইটিতে না ঢুকলে কিন্তু ক্যারিয়ারটা ঠিক হবে না। আর এই এত কিছুর মাঝে 1990 সালে কলকাতার ভবানীপুরে কোথায় কি ঘটেছিল সেসব মাথায় রাখা আমাদের দ্বারা সম্ভব নয়। শেষ 14 বছরে পৃথিবী অনেকটা বদলে গেছে, অনেক এগিয়ে গেছে। আপনার বয়সও বেড়েছে, পুরনো কথা অত মনে থাকে না, কিন্তু আবেগ তো ফুরোয়নি। আর তাই যখনই জানতে পারলেন যে 15ই আগস্ট 2004 সালে ধনঞ্জয়ের ফাঁসি হবে, তার কয়েকদিন আগে থেকে কিন্তু খবরের কাগজগুলো আপনার সচেতনতা বোধকে আবারও উস্কে দিয়েছে। আর তাই আপনার সব পুরনো কথা মনে পড়ে গেছে। আপনি একদম ক্ষমা করতে চান না ধনঞ্জয় চ্যাটার্জিকে। ক্রোনোলজিক্যালি আপনি জানছেন সে কখন ঘুম থেকে উঠেছে ফাঁসির দিন, সে কি করেছে, কি খেয়েছে, কতটা মলত্যাগ করেছে। যতক্ষণ না পর্যন্ত ফাঁসি হচ্ছে আপনি টিভির সামনে থেকে নড়বেন না। নড়েন উনি, ফাঁসি হয়েছে, সময় কেটেছে, দিন বদলেছে, কিন্তু আমার আর আপনার আর এই সমাজের মানসিকতার পরিবর্তন ঘটল কি? যতদিনে ভবানীপুরের বাচ্চা মেয়েটি তার বিচার পেল, ততদিন ধরে জিয়ে রাখা কষ্টের হিসেব কি কেউ রাখলাম আমরা? আমি আর আপনি? আমাদের ইমোশনগুলো কোথাও গিয়ে একটা ক্যাপিটালিস্টিক ইকোনমির পণ্য হয়ে গেল না তো? 2024 সালের আরজি কর যেন 1990 সালের আরো একটি ভবানীপুর না হয়ে যায়, তার দায়িত্ব কিন্তু এবার আমাদের। একজন কর্মরত ডাক্তারকে ধর্ষণ করে খুন করার খবর যেন খবরের কাগজের প্রথম পাতা থেকে ভেতরের পাতায় হারিয়ে না যায়, তার দায়িত্বও কিন্তু আমাদের। আরজি কর যাতে ভবানীপুরের প্যাটার্নে না পড়ে যায়, সেটার দায়িত্বও এবার আমাদের।
ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করছে, খবর আসছে ভেতরকার অনেক রকম সিস্টেমের ম্যাল প্র্যাকটিস কিংবা কারাপশনের কথা। কিন্তু মাথায় রাখবেন, এই কারাপশনের ভাড়ে কিন্তু কোথাও গিয়ে ডাইলিউট করা যাবে না একটা বাস্তব সত্য, যা হলো 1990 সালে ভবানীপুরে আমাদের মেয়েরা সিকিউর ছিল না, 2012 সালে দিল্লিতে সেফ ছিল না, 2020 সালে হাতরাসে সেফ ছিল না, 2024 সালে আবারও আরজি করে আমাদের মেয়েরা সেফ নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে আগের সমস্ত ঘটনাগুলোতে পাবলিক মেমোরি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, আমরা নাকি ভুলে যাই, আমাদের মাথায় বেশি দিন খুব একটা কিছু থাকে না। এবার কিন্তু সেই সমস্ত প্রশ্নকে ভুল প্রমাণ করতে হবে। আমরা ভুলবো না ততদিন না পর্যন্ত যতদিন না আরজি করের মেয়েটি বিচার পাচ্ছে। এইবার আমরা আমাদের পাবলিক মেমোরিকেও কোনো রকম প্যাটার্নে পড়তে দেব না। প্রত্যেকটা খবরের চ্যানেল, প্রত্যেকটা খবরের কাগজে বারবার মনে করাতে থাকবো 8ই অগস্ট রাত্রিবেলা আরজি কর হসপিটালে কি হয়েছিল। অন্য কোনো খবরের ভিড়ে নিজেদেরকে হারাতে দেবো না। মনে করাবো বারবার যে গতকাল ইট ওয়াজ ভবানীপুর, আজকে ইট ওয়াজ আরজি কর, টুমরো ইট কুড বি এনিওয়্যার। প্রশাসন আমাদেরকে যতই আশ্বাস দিক, এই বিপ্লব তখনই থামবে যখন এই শহর বিচার পাবে। এইবার আমরা হাতে স্টপ ওয়াচ নিয়ে বসে থাকবো, ঘড়ির প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করব, সিস্টেমের চোখে চোখ রেখে বারবার প্রশ্ন করব সেই রাতের কথা, যাতে কেউ কোনোভাবে 8ই অগস্ট কি হয়েছিল সেটা ভুলতে না পারে। একটার পর একটা রাত দখল হবে, ততদিন পর্যন্ত হবে যতদিন না পরের ভোর বিচার নিয়ে আসবে। সবার প্রথমে আমাদের এই সিস্টেমকে মানতে বাধ্য করতে হবে যে ন্যায় বিচার শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়ার বিষয় নয়, এটি একটি মরাল রেসপন্সিবিলিটি তাদের আমাদের সমাজের প্রতি। দেশের আইন কানুন পুরোটাই কোর্টরুমের এজলাস থেকে শুরু করে সমাজের অলিগলির রন্ধে রন্ধে জড়িত। একটা সমাজে ন্যায় বিচার তখনই সিরিয়াসলি নেওয়া হবে যখন সেটাকে সঠিক সময় ডেলিভার করা হবে। পদে পদে এস্টাবলিশমেন্টকে আমাদেরকে জবাবদিহি করতে হবে, কেন দেরি হচ্ছে বিচারে, বলুন খুলে গাফিলতি কোথায় কোথায় হয়েছে। এই সিস্টেমের অনেক চটিচাটা তাবেদার রয়েছে যারা আমাদের এই আন্দোলনটাকে কনস্ট্যান্টলি ডাইলিউট করার চেষ্টা করবে। কেউ কেউ মিথ্যে গিটার বাজাবে, কেউ ফলস শাক বাজাবে, কেউ ফেসবুক খুলে কাঁদবে, আবার কেউ কেউ বলবে যে আপনারা তো এই সরকারের থেকেই পুরস্কার নিয়েছিলেন, তাহলে আবার কেন এই সরকারের বিরুদ্ধেই আন্দোলন করছেন। মনে রাখবেন, এরা ইনসিগনিফিকেন্ট, এরা কীটেরও অধম, এদেরকে ইম্পর্টেন্স দেবেন না। এরা কোনোদিনই আমাদের সঙ্গে ছিল না, নেই, থাকবেও না। এদের প্রত্যেকটা ব্যঙ্গ আমাদের কণ্ঠস্বরকে আরো জোরালো করে দেবে। ফিরিয়ে দিন সরকারের দেওয়া পুরস্কার, যতদিন না পর্যন্ত এই সরকার আমাদেরকে আমাদের বেসিক সিকিউরিটি দিতে পারে, আমাদেরকে বিচারের মতন ফান্ডামেন্টাল রাইট ডেলিভার করতে পারে সঠিক সময়, ততদিন পর্যন্ত চাই না এই সরকারের দেওয়া কোনো রকম অনুদান, ভিক্ষে বা অনুপ্রেরণা। আর তাই যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত এই সিস্টেমের সঙ্গে চোখাচোখি আমাদের রাজপথেই হবে। ঘুমোতে দেব না আমরা তোমাদেরকে যতদিন না পর্যন্ত আরজি করের মেয়েটি তার বিচার পাচ্ছে। দেব না হতে আমরা আরজি করকে আরও একটা ভবানীপুর। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ইট নাও।